সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনকার মতো প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা আপনাদের সামনে উপস্থিত হই। প্রতিদিনই আমাদের সঙ্গে একজন করে অতিথি থাকেন। আজ আমরা আলোচনা করার আগে জানিয়ে রাখি, আগামীকাল মহান বিজয় দিবস। বিজয়ের 55 বছর। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের এই বিজয়। এই বিজয় দিবস এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। এই 55তম বিজয়ের বার্ষিকীতে বাংলাদেশের রাজনীতিতে একটা উলটপালট অবস্থা। আবারও পরাজিত শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠছে, যেন তাদের হাতেই মুক্তিযুদ্ধের সব কিছু। তারা তাদের মতো বয়ান তৈরি করার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের বয়ান তৈরি করার চেষ্টা করছে। ইতিমধ্যে দেখেছেন আপনারা শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর, সেই শহীদ বুদ্ধিজীবী দিবসের দিনও তারা নানা বয়ান তৈরি করার চেষ্টা করেছিল। আমরা এসব বয়ানের বিরুদ্ধে, বয়ানের বিষয়ে ধিক্কার জানাই। যারা মিথ্যা অপইতিহাস রচনার চেষ্টা করে তাদের প্রতি আমাদের ঘৃণা। প্রিয় দর্শক, বিজয় দিবসের প্রাক্কালে আজকের এই শোতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, অবশ্যই 71-এর মুক্তিযুদ্ধ বিজয়ের সেই মুহূর্তগুলোর কথা আমরা আলোচনা করব। একই সঙ্গে আলোচনা করব বাংলাদেশের রাজনীতি কোন পথে আসলে, এই নিয়ে আজকে আমাদের আলোচনায় অতিথি যথারীতি আমাদের নিয়মিত আলোচক ডাক্তার মুস্তাক হোসেন, ডাকসুর সাবেক জিএস এবং বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য। মুস্তাক ভাই, স্বাগতম দেশবার্তা টকশোতে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আবার আমন্ত্রণ জানাবার জন্য। মুস্তাক ভাই, বিজয়ের প্রাক্কালে আজকে আপনাকে পেলাম। মুক্তিযুদ্ধ দেখেছেন আপনারা খুব কাছ থেকে। 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আমরা বিজয় অর্জন করেছিলাম এবং 13-14 ডিসেম্বর আমাদের ইন্টেলেকচুয়াল যারা বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরকে ধরে ধরে নিয়ে 71-এর রাজাকার আলবদর আলসান্স বাহিনী, মঈনুদ্দিন চৌধুরী মঈনুদ্দিন, তারপর আর জামাতের যে ইসলামী ছাত্র সংঘের নেতারা, সেবার সকল বুদ্ধিজীবীকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিলেন পাকিস্তানি বাহিনীর সহায়তায়। বাংলাদেশকে মেধাশূন্য করতে এটা করা হয়েছিল। বিজয়ের প্রাক্কালে এই 55তম বার্ষিকীতে আপনার কাছে কি মনে হচ্ছে আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এবং বিজয়টা আমরা কিভাবে পালন করছি আসলে? বেশ একটা খুবই আমাদের আবেগের দিন বিজয় দিবস। 54 বছর পার হতে চলল, আমরা 55তম বিজয় দিবসে আসছি। তো আমরা যেটা দেখছি যে গণঅভ্যুত্থানের পরে ধর্মভিত্তিক দল বা পাকিস্তানের পক্ষে ছিল জামাত ইসলামী, বিশেষ করে তাদের একটা সুবর্ণ সুযোগ এসেছিল। কারণ স্বাধীনতার পরে তারা সবচেয়ে অনুকূল পরিবেশ, গণঅভ্যুত্থানের সুযোগ তারা নিয়েছে, কিন্তু তাদের সংশোধন করবার একটা সুবর্ণ সুযোগ তাদের ছিল। জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় তাদের সাথে আমাদের মাঝে মাঝেই সম্ভাষণ বিনিময় হতো, কথাবার্তা বিনিময় হতো। এখন আমি বলার চেষ্টা করেছি যে আপনাদের যে বিষয়ে, আপনাদের যে ভূমিকা, যদি আপনারা সত্যি সত্যি স্বাধীন বাংলাদেশে বাস্তবতা মেনে, মুক্তিযুদ্ধকে মেনে, মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে আপনারা রাজনীতি করতে চান, আপনাদের এখন অনুকূল সময়, আপনারা এটা সংশোধন করার সুযোগ গ্রহণ করতে পারেন। তো তারা ইতিবাচক মনোভাব বলেছে, যদিও আমার সন্দেহ ছিল। এবং দেখেন, এই যে 14 ডিসেম্বরে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, সেই দিনে তারা আবার সে আগের যে ভাষায় কথা বলতো যে এই পাকিস্তান বাহিনী বা তার সহযোগীরা যে দায়ী না, এবং তারা উদ্ভট যে তত্ত্ব সেটা আগেও বলেছে যে ভারতীয় বাহিনী নাকি এদেরকে হত্যা করেছে। 14 ডিসেম্বর তো পাকিস্তান সামরিক বাহিনী জেনারেল নিয়াজি আত্মসমর্পণের প্রস্তুতি আসা, তারা সর্বাত্মক যুদ্ধের নির্দেশ দিয়েছিল এবং তাদের যারা সহযোগী তারা তো আরো এক কাঠি বেশি। তারা তালিকা অনুযায়ী ঘুরে ঘুরে বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যাচ্ছিল এবং রাও ফরমান আলীর হাতের লেখা তালিকা বঙ্গভবন থেকে উদ্ধার হয়েছে। এখন তারা সে একই সুরে গাইছে যে এই বিষয়ে তারা পাকিস্তান সেনাবাহিনীকে, তারা তাদের পক্ষে কথা বলছে, তাদেরকে ডিফেন্ড করছে যে পাকিস্তান সেনাবাহিনী এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী না, ঠাকুর ঘরে কেড়ে কলা খায় না। তারা বিন্দুমাত্র তারা সংশোধন হয়নি। তারা কতগুলো ভুয়ো কথা বলে, বিভ্রান্তিমূলক কথা বলে তারা তাদের অপরাধকে
কথার মার প্যাচে আড়াল করতে চাইছে। বিন্দুমাত্র কোনো অনুশোচনা জামাত ইসলামী নেতৃত্বের নেই। তাদের জেনারেল সেক্রেটারি এবং তাদের সমর্থক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ন্যাক্কারজনক কথা বলেছে। এটা তারা আগেও বলার চেষ্টা করেছে, প্রচণ্ড প্রতিবাদ করেছি আমরা, এবারও প্রতিবাদ হচ্ছে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড অবশ্যই আল বদর বাহিনীর কাজ, এবং আল বদর বাহিনী ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের আগের নাম। তারা ছিল এটার সৈনিক এবং এই পরিকল্পনা করেছে জামাত ইসলামী, পাকিস্তানি সেনাবাহিনীর গোয়েন্দারা এবং সম্ভবত তাদের সমর্থক বিদেশি গোয়েন্দারা এতে সহায়তা জুগিয়েছে এবং তারা পরিকল্পিতভাবে এদেরকে হত্যা করেছে। এটার ভুল স্বীকার, এটার দায় দায়িত্ব স্বীকার তো দূরের কথা, তারা এটাকে অন্যের ঘাড়ে দিতে চাচ্ছে। কাজেই কোনো মাত্র সংশোধন জামায়াত ইসলামী বা তাদের যে সমস্ত অঙ্গ সংগঠন বা তাদের সমর্থক বুদ্ধিজীবীরা হয়নি। কাজে আমাদের লড়াই যেটা ছিল ৭১ সাল থেকে শুরু করে সেটা শেষ হয়নি, এবং গণহত্যাকারীদের যেহেতু তারা অনুশোচনা করছে না, তারা ক্ষমা চাইছে না, তাদের বিচার সম্পূর্ণ হয়নি। দলগতভাবে জামাত ইসলামের বিচার কিন্তু এখনো হয়নি। যখন যুদ্ধাপরাধী বিশেষ ট্রাইব্যুনাল ছিল তখন কিন্তু এই আইনটা হয়নি। তৎকালীন আইনমন্ত্রীকে বারবার দাবি জানিয়েছি যে দলগতভাবে জামায়াত ইসলামীকে যুদ্ধাপরাধের দায় বিচার করা উচিত। তার তৎকালীন সরকার তারা সন্ত্রাসের অভিযোগে শেষ মুহূর্তে এসে তারা একটা লোক দেখানো নিষিদ্ধ করে তারা বরঞ্চ জামাত ইসলামীকে হালাল করার সুযোগ দিয়েছে। এখন যুদ্ধাপরাধের দায় একটা সংগঠনকে বিচার করা যাবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন আইন বর্তমান সরকার পাশ করেছে, ভালো কথা, তারা আওয়ামী লীগের বিচার করতে চাচ্ছেন। কিন্তু তার আগে জামায়াত ইসলামের যে বিচারটা এখন পর্যন্ত ঝুলে আছে, যেটা নিষ্পত্তি হয়নি, এটা কিন্তু আদালতে এই বিচারটা কিন্তু দায়ের করা আছে, মামলাটা দায়ের করা আছে। সেই বিচারটাকে আমলে নিয়ে, সেই মামলাটাকে আমলে নিয়ে যুদ্ধ অপরাধের দায়ে জামায়াত ইসলামের বিচারটা কাজটা শুরু করা উচিত। বিশেষ করে এই 14 ডিসেম্বরটা ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছেন, এরপরে আর কোনো সন্দেহ নেই যে তারা তাদের সিদ্ধান্ত থেকে, তাদের যে রাজনৈতিক স্ট্যান্ড ছিল 1971 সালে বাংলাদেশের মানুষকে হত্যা করা, স্বাধীনতাকে হত্যা করা, একচুলও তারা সরে আসেনি। কাজেই যুদ্ধ অপরাধের দায়ে জামাত ইসলামের বিচার অবশ্যই ট্রাইব্যুনালে হওয়া উচিত, এবং অবশ্যই বাংলাদেশের মানুষ সেই দাবিতে আবারও সোচ্চার হবে। একেবারেই। এই বিজয়ের প্রাক্কালে আপনি শহীদ বুদ্ধিজীবী দিবসের কথা বলছিলেন, জামাতের ঔদ্ধত্যের কথা বলছিলেন, আপনি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি পর্যন্ত যে ঔদ্ধত্য দেখালেন, এটা আসলে বাংলাদেশের স্বাধীনতার প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি। এই যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বিজয় অর্জন করলাম, এই বিজয় অর্জনের এই প্রাক্কালে এসে আপনি অভ্যুত্থানের কথা বলছিলেন। তর্কের খাতিরে যদি আমরা অভ্যুত্থান ধরে নিই, এটাকে অভ্যুত্থানের পর এখন বাংলাদেশের নিয়ন্ত্রক কারা? আমরা সবাই দেশবাসীতে আশাবাদী ছিল যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, যাকে সবাই সমর্থন দিয়েছে, যে তারা অতি দ্রুত একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এবং সেই নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য যে সমস্ত সংস্কার প্রয়োজন, রাষ্ট্রযন্ত্রের সংস্কার প্রয়োজন, যা থেকে প্রভাবিত করে কোনো ক্ষমতাসীন দল নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, মানুষের মধ্যে টাকার খেলা, ধর্মের নামে, আঞ্চলিকতার নামে বা মিথ্যা কথা বলে ভোটকে প্রভাবিত করা, এগুলো সংশোধন করার দরকার। বিচার বিভাগের স্বাধীনতার দরকার, নির্বাচন কমিশনকে স্বাধীনতা প্রয়োজন, এবং এর সাথে রিলেটেড আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, এগুলোতে তারা করবে। এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের বিচার প্রক্রিয়া তারা দৃশ্যমানভাবে অগ্রগতি করবে। কিন্তু আমরা দেখলাম যে বর্তমান সরকার, বিশেষ করে এর প্রধান ডক্টর ইউনূস, তিনি ব্যক্তিগতভাবে যেটা মনে করেছেন ক্ষমতা গ্রহণ করার পর সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তিনি মনে করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মতো দেশের জন্য যেটাই প্রেসক্রাইব করে সেটাই আমাদের দেশের জন্য ভালো। কিন্তু ইতিহাস বলে, এমনকি মার্কিনী যারা রাষ্ট্রবিজ্ঞানী, রাজনীতিবিদ, তারাও বলে যে আমরা তো আমাদের স্বার্থের জন্য তোমাদের কাছে আমরা একটা জিনিস চাইব, তোমাদের স্বার্থ এবং আমাদের স্বার্থ এক না, তোমরা তো তোমাদেরটা বুঝবা। মার্কিন যুক্তরাষ্ট্রে আমি অনেকবার গিয়েছি, আমার পেশাগত কারণে গিয়েছি, ব্যক্তিগতভাবে গিয়েছি, রাজনৈতিক আমাদের সমর্থকদের সাথে কথা বলার জন্য গিয়েছি। ওখানকার মানুষেরা বলে যে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চাওয়া, তোমাদের দৃষ্টিভঙ্গি, তোমাদের চাওয়া এক নয়। তোমাদের সরকার, তোমাদের জনগণ, তোমাদের অর্থনীতিবিদ, তোমাদের স্ট্র্যাটেজিস্ট যারা, তারা ঠিক করবে আমাদের কথাগুলো কতটুকু তোমরা গ্রহণ করবে, কতটুকু তোমরা গ্রহণ করবে না।
আমরা তো বলবোই, কিন্তু ডক্টর ইউনূসের মতো যারা রাজনীতিকে তারা দৃশ্যত ঘৃণা করেছেন, তারা মনে করেন যে আমেরিকা যেটাই বলবে সেটাই আমাদের জন্য ভালো। উনি ক্ষমতায় বসে স্বল্পস্থায়ী ক্ষমতায় তিনি অতি দ্রুত মার্কিন স্বার্থ পুরোপুরি বলবৎ করবার জন্য, যেটা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে, সেগুলো তৈরি করার জন্য অতিশয় তৎপর অনেকগুলো তিনি করেছেন। জানি না উনি সবকিছু প্রকাশ করেননি, অনেক কিছু তারা গোপনে করেছে যেটা হয়তো ভবিষ্যতে প্রকাশ হবে, আর অনেক কিছু তারা করার চেষ্টা করেছে। আমরা জনগণের পক্ষ থেকে বাধা সৃষ্টি করেছি। তবে শুধুমাত্র আমাদের দল বা আমাদের গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট বা বাম গণতান্ত্রিক জোট না, এমনকি বিএনপির মতো দলও এটার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছে যে এটা তাদের ম্যান্ডেট না। কাজে এই ধরনের সরকারকে তারা যতটুকু সংস্কার করতে পেরেছেন বা করেন কি চেষ্টা করেছেন করেন নাই, একটাই তারা বড় কাজ করেছেন, 11টা সংস্কার কমিশনের রিপোর্ট পেশ করেছেন। অনেক কিছু এখানে আছে, ভবিষ্যৎ সরকার এখান থেকে অনেক কিছু পাবেন, করতে চান। তাদের অতি দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়া দরকার, না হলে যেই ঘূর্ণাজলের মধ্যে দেশকে নিক্ষেপ করেছেন তারা, এবং এই জায়গা থেকে তারা ফেরত আসেননি। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অনুরূপ বিভিন্ন যে আমাদের স্বার্থবিরোধী কাজ তারা করছেন, আমাদের দেশে গণতন্ত্রকে বিপন্ন করছেন, অর্থনীতিকে বিপন্ন করছেন, আমাদের জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছেন, এবং আমাদের দেশের মানে আর্থ সামাজিক সাংস্কৃতিক জায়গাগুলো বিপদাপন্ন করে ফেলছেন। কাজেই এই বিজয় দিবসে আমরা আশা করি যে আগামী বিজয় দিবস একটা নির্বাচিত সরকারের অধীনেই আমরা করতে পারবো, এবং ডক্টর ইউনূস যেন নির্বাচনের মাধ্যমে সসম্মানে তার বিদায়ের জায়গাটা তৈরি করতে পারেন। তাহলে আমরা বিজয় দিবসে এইটুকুই আমাদের চাওয়া, এবং মুক্তিযুদ্ধের উপরে যে আঘাত করার যেই সুযোগটা নিয়েছে গণ-অভ্যুত্থানের সুযোগে এই যে উগ্র ধর্মীয় ফ্যাসিবাদী মহল, এটাও কিন্তু প্রশ্রয় পেয়েছে ডক্টর ইউনূসের এই মার্কিন প্রীতির নীতির কারণে। তারা মুক্তিযুদ্ধকে বা তারা শেখ হাসিনাকে বিরোধিতা করতে গিয়ে এই উগ্র ধর্মান্ধ গোষ্ঠীকে তারা হাতিয়ার করেছে শেখ হাসিনার বিরোধিতার নাম করে, এবং তাদের যে পশ্চিমা বিশেষ করে মার্কিন স্বার্থ রক্ষা করতে গিয়ে তারা এই সমস্ত উগ্র ধর্মান্ধ গোষ্ঠীকে, যারা একটুও প্রতিবাদ করেনি, দেশের স্বার্থ বিরোধী সমস্ত কার্যকলাপের প্রতিবাদ তারা করেনি, তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। ফলে এই দেশটাকে একটা অস্বস্তিকর এবং একটা নিরাপত্তার জন্য ঝুঁকি, আভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে, মানুষের জনজীবনের নিরাপত্তার সম্মুখীন হচ্ছে, এবং বাইরে এক্সটার্নাল বহিস্থভাবে কিন্তু আমরা বিভিন্ন রকম যুদ্ধের হুমকির মধ্যে পড়ছি, আঞ্চলিক একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার ঝুঁকি তৈরি হয়েছে। কাজেই বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা এটুকু বলতে চাই, অতি দ্রুত আগামী ফেব্রুয়ারি মাসেই যেন একটা নির্বাচন সম্পন্ন হয়, আমরা একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ নিব, এবং অবশ্যই সেই সরকারের সঙ্গে আমাদের রাজনৈতিক পক্ষে বা বিপক্ষে আমরা একটা রাজনৈতিক নিয়মের মধ্যে দেশকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারি। একেবারেই আপনি বলছিলেন নিরাপত্তার কথা, নির্বাচনের কথা, আমি নির্বাচনে পড়ে আসবো। এই স্বাধীনতার 55 বছরে তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন একটা বড় হুমকির মুখে কিনা। হ্যাঁ, বা ডক্টর ইউনূসের যে এক দেশদর্শী এবং একপাক্ষিক যে আচরণ, এবং তিনি কারো কথা শুনছেন না, এবং আমি জেনেছি সরকারের ভেতরে যারা বিভিন্ন কর্মকর্তা আছেন, এমনকি উপদেষ্টা পরিষদেও নাকি কথাবার্তা হয়েছে যে এত কিছু তো করা আমাদের উচিত নয়, আমাদের নির্বাচনে যাওয়া উচিত, তিনি কারো কথাই শুনছেন না। এরকম একটা একগুঁয়ে মানুষ, যার কোনো দায়বদ্ধতা নেই জনগণের কাছে, মনে হচ্ছে তার দায়বদ্ধতা একটা বিশেষ দেশের প্রতি, বিদেশি দেশের প্রতি। এরকম লোক তো খুব বিপজ্জনক। উনি নিজেকে যতই সৎ মনে করুন না কেন, নিজেকে যতই যোগ্য মনে করুন না কেন, ওনাকে বুঝতে হবে যে একজন মানুষ সব বিষয়ে কিন্তু জ্ঞানী হতে পারেন না, একজন মানুষের সব অভিজ্ঞতা থাকে না, তাকে জনগণের কথা শুনতে হয়, অন্যের কথা শুনতে। এটাই তো গণতান্ত্রিক চেতনা, এটা গণতন্ত্র বিরোধী কাজ করছেন উনি। কাজেই এটা উনি একটা বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছেন। এটা দ্রুত অবসানের জন্য একটা নির্বাচনের মধ্য দিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প ব্যবস্থাটা নেই। আপনার কাছে কি মনে হচ্ছে মোহাম্মদ ইউনূস আসলেই সৎ লোক, আসলেই নির্লোভ লোক? এটা তো আপেক্ষিক বিষয় যে উনি ক্ষমতায় বসার পরে তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে কতগুলো আয়কর রেয়াত দেওয়া, কতগুলো অনৈতিক সুবিধা নিয়েছেন, এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ, এবং এগুলো কিন্তু পর্যালোচনা হবে, এবং এগুলো যারা সচেতন মহল এমনকি আইনজীবীরা কিন্তু প্রশ্ন তুলেছেন। তিনি যে সমস্ত কাজ করেছেন, গ্রামীণ ব্যাংকের যে অংশীদারিত্ব কমিয়ে দিয়েছেন যেন তার নিয়ন্ত্রণ বেশি থাকে, এবং বিভিন্ন রকম যে আয়কর ছিল সেগুলোকে বঞ্চিত করেছেন, এবং এই সমস্ত প্রতিষ্ঠান তিনি তার ব্যক্তিগত প্রতিষ্ঠানের পক্ষে অনেকগুলো প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে ফেলেছেন।
এগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ। এগুলোকে আপনি বলতে পারেন না একেবারে তিনি সঠিক কাজ করেছেন এবং তিনি এগুলো কি বলে এই কাজগুলো ভবিষ্যতে প্রশ্ন উঠবে না বা তার সততা নিয়ে প্রশ্ন হবে না, এই কথাটা বলা যায় না। আপনি বলছিলেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা, রমজানের আগেই নির্বাচনটা দিয়ে তিনি যেন তার রাস্তায় চলে যান, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে নির্বাচনী তফসিল ঘোষণার পর আমরা দেখলাম প্রধান নির্বাচন কমিশনার গতকালকে বললেন তার মাথায় বাস ভেঙে পড়ছে, এমন একটা অবস্থা, নির্বাচন তফসিলের পর দিনই একটি গুলির ঘটনা এবং ইনকিলাব মঞ্চের নেতা হাদি আক্রান্ত হলেন, তারপর থেকে আবার উত্তাল। প্রধান উপদেষ্টা বিভিন্নভাবে ওই ঘটনার পরপরই বলছেন যে নানামুখী ষড়যন্ত্র চলছে নির্বাচন বানচাল করার। কারা সেই ষড়যন্ত্র করছে? আপনার কাছে কি মনে হয়? আপনারা তো এখন তো মাঠে এক পক্ষ, মাঠে তো আর কোনো পক্ষ নাই, নির্বাচনী পক্ষ ছাড়া আর তো কোনো পক্ষ দেখি না। না, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হতে পারে। সরকার প্রধান যখন বলছেন সেই ষড়যন্ত্র বানচাল করবার জন্য ওনাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে, জনগণকে বলতে হবে। আমরাও সেই বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাখতে চাই, কিন্তু উনি তো যাদের সাথে আলাপ করলেন একটা বিশেষ গোষ্ঠী, 3টা দলের কাছে, তিনি কি মনে করেন যে 3টা দল সমস্ত জনগণকে প্রতিনিধিত্ব করে? এখানে তো ওনার পক্ষপাত দুষ্ট অভিযোগ। এবং নির্বাচন বানচালের মধ্যে নির্বাচন বানচাল কথা বলবো না, নির্বাচনকে পিছিয়ে দিতে চায় এমন শক্তি তো তার আশেপাশেই আছে। এই সময় নির্বাচন করা উচিত না। উনি নিজেও বলেছেন যে মানুষ নাকি তাকে 50 বছর রাখতে চায়। এইসব কথা বলা তো যথাসময় নির্বাচন করার অনুকূল কোনো বক্তব্য না। কাজেই উনি নিজে ব্যক্তিগতভাবে উনি নিজেকে অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু নির্বাচন ছাড়া যদি তিনি এই ফেব্রুয়ারির পরে একদিনে বেশি থাকার চেষ্টা করেন, জনগণ কিন্তু ভিন্নভাবে মূল্যায়ন করবে। কাজেই নির্বাচন যারা পিছিয়ে দিতে চায় প্রকাশ্যভাবে বলেছে, এমনকি বিএনপি নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন, আমরা সবাই আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই অসুস্থতাকে পুঁজি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার বাহানা তুলেছিল কেউ কেউ। খুবই ন্যাক্কারজনক বিষয়। আমি খুবই আশাবাদী যে বিএনপি নেতৃত্ব স্পষ্টভাবে বলেছেন যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের তারিখে কোনো সম্পর্ক করার চেষ্টা করবেন না। কাজে এই ধরনের কথা যারা বলেছেন তারা তো তার আশেপাশেই আছে। যারা নির্বাচন পিছিয়ে দিতে চান, আমি আশা করি তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবেন না বা লিপ্ত হবেন না। এবং ডক্টর ইউনূসের কাছে যদি খবর থাকে ষড়যন্ত্র, অবশ্যই গোটা জাতি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তিনি যেন আন্তরিকভাবে সেই কাজটা করেন, তাহলে তিনিও সসম্মানে বিদায় নেবেন এবং জাতীয় তার গণতান্ত্রিক অভিযাত্রার পথে আবার উঠতে পারবে। একেবারে আপনি বলছিলেন জামাতও তো এই গত শুক্রবারের যে গুলির ঘটনার পরে, হাদির ঘটনার পরে জামাত বলছে খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। এটা খুবই হাস্যকর এবং বালক সুলভ কথা। খুনিরা অবশ্যই খুনিকে গ্রেপ্তার করতে হবে। হাদিকে যারা হত্যা করার চেষ্টা করেছে অবশ্যই এটা নির্বাচন বানচালের যে কথা শোনা যাচ্ছে তার সাথে সম্পর্কিত বলেই জনমনে দৃঢ় বিশ্বাস। এটার রহস্য উদ্ঘাটন করতে হবে, তার সাথে নির্বাচন পিছনের সম্পর্ক কি? এটা তো সেই মানে কি বলে রাখাল বালক এবং সেই বাঘের গল্পের মতো পানি ঘোলা করা। তাহলে নির্বাচন পিছিয়ে দিতে চায় তাদেরকে তো পর্যবেক্ষণ করতে হবে আমাদের। নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র অভিযোগ করা হচ্ছে, যারা নানা একটা মানে ঠুনকো অজুহাত দিচ্ছেন, হাস্যকর অজুহাত দিচ্ছেন, তাদেরকে আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার। তাদের নির্বাচন পেছাতে চাওয়ার সাথে নির্বাচন বানচালে কোনো ষড়যন্ত্র আছে কিনা। একেবারেই আপনি বলছিলেন যে তিনি সবসময় 3টা দলকে ডাকেন। এর আগে আমরা যখনই কোনো বড় ঘটনা দেখি, যেমন ধরেন আপনি মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হলো, যুদ্ধ বিমান, ফাইটার বিমান, তারপরে আরও বড় বড় ঘটনা ঘটলেই তিনি 3টা দলকেই সবসময় ডাকেন এবং ডাইকা তাদেরকে বলেন ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। এই আর কোনো রাজনৈতিক দল কি ওনার মনে হচ্ছে না যে দেশের কোনো রাজনৈতিক দল আছে? আপনি যদি প্রসঙ্গটা তুলেছিলেন, এটা ডক্টর ইউনূস কিন্তু এটা ভুল কাজ করছেন। কারণ উনি যদি দেশ ঠিকভাবে পরিচালনা করতে না পারেন, অবশ্যই ওনার ব্যর্থতা, আবার আমরাও সবাই ক্ষতিগ্রস্ত হব। সেক্ষেত্রে তিনি যদি একপক্ষীয় আচরণ করে যে 3টি দল, এখন 3টি দল কিভাবে বাছাই করছেন? এটা তো যখন আমাদের সাথে দেখা হয়েছিল, যখন প্রচণ্ড দাবির মুখে তিনি 3 ভাগে ভাগ করে দেখা করলেন। প্রথমে এই 3টে দলের পরে তিনি আর করছিলেন না, পরে প্রচণ্ড দাবি দেওয়া উঠলো। দ্বিতীয় পর্বে কতগুলো দলের সাথে দেখা করলেন, তৃতীয় পর্বের দলের সাথে দেখা। তৃতীয় পর্বে আমি নিজে ছিলাম আমাদের দলের পক্ষ থেকে। আমি তাকে বলেছি, দেখুন আপনি হয়তো একসঙ্গে সবার সঙ্গে দেখা করা সুবিধার, আমরাও স্বস্তি ফিল করি না
যে সব দলের সঙ্গে আমরা আমাদের কিছু কিছু দলের বিষয়ে আমাদের খুবই বিব্রতকর অবস্থা আছে আমাদের, আমরা তাদেরকে স্বীকৃতি দিতে চাই না। আপনি কেন র্যান্ডমাইজেশন করছেন না? আপনি নির্বাচন ভিত্তিতে আপনি কেন রাজনৈতিক দলের মধ্যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী করছেন? এটা কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। কারণ এখন যেহেতু সংসদ নেই, সমস্ত দলকে আপনাকে সমান মনে করতে হবে। সংসদ নির্বাচন যেহেতু আগের যে নির্বাচনগুলো হয়েছে আমরা সেটাকে জনমতের সঠিক প্রতিফলন মনে করছি না, বা সেই সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে তো আমরা এখানে আনছি না। কাজে সেক্ষেত্রে আপনাকে দৈব চয়ন ভিত্তিতে দলগুলোর সঙ্গে বসতে হবে। তবে হ্যাঁ, আমরা কিছু কিছু দলের সঙ্গে একসঙ্গে বসতে চাই না, সেটা অবশ্যই আপনাকে আমরা বলেছি আগে। কাজে আপনি যদি এভাবে নিজেই দলগুলোর মধ্যে শ্রেণীভেদ করেন, এটা কিন্তু আপনার জন্য সমস্যা হবে, এবং তিনি কিন্তু সেই সমস্যার মধ্যে নিজেই পড়তে যাচ্ছেন। তার মানে সরকার প্রধান নিজেই তো বিভাজন, ঐক্যের কথা বলে বিভাজন তৈরি করছেন কিনা? হ্যাঁ, তিনি অন্য সমস্ত দলগুলোকে বৈরী করছেন। এই তিনটা দলের বাইরে সবগুলো দল প্রতিবাদ করেছে, এবং প্রতিবাদ করার পর তিনি আবার বসবেন, তাহলে সেই বসাগুলো তো আমাদের কাছে অর্থহীন মনে হবে যে আপনি সমস্ত কথা বলে ফেলেছেন, তিনটে দলের সাথে আপনি মন্তব্য করেছেন, আর এখন প্রতিবাদের মুখে অন্য দলের সঙ্গে বসছেন। এটা তো লোক দেখানো। কাজে এখানে অন্যান্য দলগুলো সবাই যদি তার সঙ্গে অসহযোগিতা করে, উনি তো বিপদে পড়বেন এবং দেশও এতে ক্ষতিগ্রস্ত হবে। একেবারে শেষ প্রশ্নটা করি, নির্বাচন আপনি দেখছেন কিনা এবং আসলে কি দেশ কোন দিকে যাচ্ছে? আমি নির্বাচনের বিষয়ে বরাবরের মতোই আশাবাদী। নির্বাচন হবে এই কারণে মানুষ নির্বাচন চায়, এবং যারা এই দেশ পরিচালনার সাথে যারা স্টেক হোল্ডার, অংশীজন, তারা সবাই নির্বাচনের অপেক্ষায়। এমনকি IMF, আন্তর্জাতিক যে মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, তারা কিন্তু বলেছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা কিন্তু আর নতুন কোনো কিস্তি ছাড় করবে না। বিদেশি বিনিয়োগ ছাড়া একটা উল্লেখযোগ্য অংশ আমাদের অর্থনীতির জন্য। এমনকি দেশের ভিতরে যারা বিনিয়োগ করে তারা কিন্তু ব্যাংক থেকে লোন নিচ্ছে না। অনেক ব্যাংক তারা ঋণ দেবার জন্য অপেক্ষা করছে, কিন্তু যারা বিনিয়োগকারী, উদ্যোক্তা, তারা কিন্তু বলছে যে নির্বাচন না দেখে, স্থিতিশীল সরকার না হলে তারা কিন্তু অভ্যন্তরীণ বিনিয়োগ করবে না। এবং বিনিয়োগ না করলে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট, মানে চাকুরি এবং কাজ সৃষ্টি হচ্ছে না, অর্থনীতি গতিশীল হচ্ছে না। যে এই সমস্ত যে বাধ্যবাধকতা, সেই কারণে নির্বাচনটা হতে হবে। হয়তো আমি আগের অনুষ্ঠানে বলেছি নির্বাচন হয়তো সর্বাঙ্গ সুন্দর হবে না, কিন্তু তারপরেও এই নির্বাচনের মাধ্যমে আমরা একটা অপেক্ষাকৃত স্থিতিশীল সরকারের দিকে যাবো। হ্যাঁ, সেই সরকারের সময়ও বিরোধী দল থাকবে, আন্দোলন হবে, সংগ্রাম হবে, হরতাল হবে, কিন্তু একটা রাজনৈতিক ভাবে আপনি পূর্বানুমান করতে পারবেন, রাজনৈতিকভাবে আপনি একটা পথ রচনা করতে পারবেন, একটা রোড ম্যাপ হবে যে পরবর্তী অ্যাকশনগুলো কি হবে। এবং আমরা ওই সরকারের কাছে আরো একটা পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তমূলক নির্বাচনের জন্য দাবি করতে পারবো যে অতি দ্রুত একটা পূর্ণাঙ্গ সমস্ত দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক। জনগণ যদি প্রত্যাখ্যান করে কোনো দলকে, জনগণের বিষয়, আমরা জোর করে কোনো দলকে তো নির্বাচনে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে বাদ রাখতে পারি না। তো সেটার জন্য একটা দ্রুত একটা নির্বাচন দরকার। সে নির্বাচন আমি মনে করি যে এই যে বাধ্যবাধকতা জাতীয় এবং আন্তর্জাতিক, এটা নির্বাচনকে সফল করে তুলবে। হ্যাঁ, তবে অন্ধকারের শক্তি, ষড়যন্ত্রকারী শক্তি আছে, যারা নির্বাচন ছাড়া দেশ পরিচালনা করতে চায়, ভিন্ন কিছু তাদের মধ্যে আছে, তাদেরও আশা পূরণ হবে না, কারণ তারা খুবই বিপদে পড়বে নির্বাচন না হলে, এবং তারা একটা ফ্র্যাঙ্কেস্টাইনের জন্ম দেবে, যে ফ্র্যাঙ্কেস্টাইনের দৈত্য তাদেরই ঘাড় মটকাবে। তার মানে দেশ কোন দিকে যাচ্ছে সর্বশেষ যদি একটু বলেন ছোট করে? তুমুল একটা আছে, মানে বিশৃঙ্খলার শক্তি চেষ্টা করবে নির্বাচনটা বানচাল করার জন্য। তবে শেষ পর্যন্ত আমি আশা করি নির্বাচনটা সফল হবে। একেবারেই অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুস্তাক হোসেন মুস্তাক ভাই আপনাকে। এতক্ষণ যারা দেখছিলেন, দেখবেন দেশবার্তা টক শো, তাদের সবার প্রতি অনুরোধ দেশবার্তা টক শো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় হাজির হচ্ছি আপনাদের সামনে বাংলাদেশের সমসাময়িক নানা ঘটনা নিয়ে, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, এসব নিয়ে। প্রিয় দর্শক, বিজয়ের এই প্রাক্কালে আবারও আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা দেশবার্তা টক শোর পক্ষ থেকে, এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, দেশের সমৃদ্ধি কামনা করে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা। ধন্যবাদ মুস্তাক ভাই। ধন্যবাদ।